আমরা এখন দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত শিল্প সম্পর্কে আলোচনা করব। আগের দিনের ক্লাসে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কার্পাস বয়ন শিল্প সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ভারতের কার্পাস বয়ন শিল্প সম্পর্কে আলোচনা করব। কার্পাস বয়ন শিল্প ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ও একক বৃহত্তম শিল্প। ভারতের মোট শিল্পজাত দ্রব্যের 14% এবং জাতীয় আয়ের 4% আসে কার্পাস বস্ত্রবয়ন শিল্প থেকে। বর্তমানে মোট রপ্তানি দ্রব্যের 12.5% হল বস্ত্রজাত দ্রব্য। ভারতে প্রায় 3.5 কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সাথে যুক্ত। ভারতে কার্পাস বয়ন শিল্পের বিকাশ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ভারতে কার্পাস বয়ন শিল্পের বিকাশের বিভিন্ন পর্যায়। প্রথম পর্যায় 1818 সালের আগে পর্যন্ত এটি ছিল কুটির শিল্পের আকারে, যেমন ঢাকার মসলিন ও কালিকটের ক্যালিকো ইত্যাদি। এদের খ্যাতি ছিল বিশ্বজোড়া। দ্বিতীয় পর্যায় ইংরেজরা ভারতে আসার পর বস্ত্রশিল্প আইনের মাধ্যমে এখানকার কুটির শিল্পকে ধ্বংস করে ইংল্যান্ডে তৈরি মিলের কাপড় এখানে তার প্রচলন ঘটায়। তৃতীয় পর্যায় এই পর্যায়ে হাওড়ার ঘুষুরিতে ভারতের প্রথম কাপড় কল তৈরি হয়। হাওড়া থেকে মুম্বাই রেল যোগাযোগ স্থাপনের পর দ্রুত বস্ত্রশিল্প বেড়ে উঠতে থাকে। এই সময় মুম্বাই আমেদাবাদে বস্ত্রশিল্পের একদেশী ভবন শুরু হয়। চতুর্থ পর্যায় প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে চীনে, ভারতীয় বস্ত্রের চাহিদা কমায় পশ্চিম ভারত শিল্পে মার খেতে থাকে ও বস্ত্রশিল্প বিকেন্দ্রীভূত হতে থাকে। এরপর পঞ্চম পর্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিলিটারি পোশাকের চাহিদা বাড়ায় ভারতীয় বস্ত্রশিল্প আবার উন্নতি লাভ করতে থাকে। এই সময়কে ভারতীয় বস্ত্রশিল্পের স্বর্ণযুগ বলা হয়। এরপর ষষ্ঠ পর্যায় স্বাধীনতা লাভের পর উৎকৃষ্ট কার্পাস উৎপাদক অঞ্চলগুলি পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ায় ভারতে উন্নত মানের কার্পাস বিদেশ থেকে আমদানি করতে হয়। এই সময় ভারতের বিভিন্ন প্রান্তে কার্পাস বস্ত্র বয়ন কেন্দ্র গড়ে উঠতে থাকে। এরপর সপ্তম পর্যায় 1951 সালের পর বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতে বস্ত্র শিল্পের অগ্রগতি শুরু হয়। এখন আমরা কার্পাস বয়ন শিল্পের শ্রেণীবিভাগ সম্পর্কে দেখব। কার্পাস বয়ন শিল্পকে দুটি ভাগে ভাগ করা হয়, যথা তাঁত এবং দ্বিতীয়ত মিল। প্রথমে আমরা তাঁত দেখব। এটি কুটির শিল্প। একে দুভাগে ভাগ করা যায়, এক চালিত তাঁত এবং দ্বিতীয়ত যন্ত্রচালিত তাঁত। এরপর আমরা দেখব মিল সম্পর্কে। কারখানায় বড় বড় যন্ত্রের সাহায্যে সুতো ও বস্ত্র উৎপাদন করা হয়, একে বলা হয়ে থাকে মিল। এই মিল তিন প্রকার। এক, সুতো কল, বয়ন কল। সুতো এবং বয়ন কল একসাথে। এখন আমরা কার্পাস বয়ন শিল্পের অবস্থান সম্পর্কে দেখব। কার্পাস বিশুদ্ধ কাঁচামাল হওয়ায়, অর্থাৎ এর পণ্য সূচক 1 হওয়ায় সারা ভারত জুড়ে বস্ত্র শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। বস্ত্র শিল্পকে 4টি প্রধান অঞ্চলে ভাগ করা যায়, যথা পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল। প্রথমে আমরা দেখব পশ্চিমাঞ্চল সম্পর্কে। পশ্চিম ভারতের মহারাষ্ট্র এবং গুজরাট, এখানে সর্বাধিক সংখ্যায় কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবন ঘটেছে। আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। আমদানি করা কার্পাস ও নিকটবর্তী অঞ্চলের শক্তি সম্পদ, অর্থাৎ বিশেষত কয়লা, এর ওপর ভিত্তি করে ইংল্যান্ডের ম্যানচেস্টারে অসংখ্য বস্ত্র শিল্প কারখানার একদেশী ভবন ঘটেছে।
তেমনি ভারতের আমেদাবাদে নিকটবর্তী অঞ্চলে তুলার ওপর ভিত্তি করে এবং অসংখ্য শিল্প কারখানা এখানে গড়ে উঠতে দেখা যায়। তাই আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। এখন আমরা দেখব এই অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি। প্রথম হলো কাঁচা তুলার প্রাপ্তি। মহারাষ্ট্রের ড্রেকান ট্যাপ অঞ্চলে রেগুর মাটি, গুজরাটের মালব্য মালভূমি অঞ্চলের মাটিতে তুলা উৎপাদন, মুম্বাই বন্দরের মাধ্যমে দীর্ঘ আঁশযুক্ত উন্নত মানের তুলা আমদানি করার সুযোগ এখানে রয়েছে। দ্বিতীয়ত হলো আর্দ্র জলবায়ু। আরব সাগরের তীরবর্তী অঞ্চলে আর্দ্র জলবায়ুতে সুতো ছেঁড়ার সম্ভাবনা কম থাকে। তৃতীয়ত হলো বন্দরের অবস্থান। মুম্বাই, নভসেনা, কান্ডালা প্রভৃতি বন্দরের মাধ্যমে দীর্ঘ আঁশযুক্ত তুলা ও যন্ত্রপাতি আমদানি এবং শিল্পজাত দ্রব্য রপ্তানির বিশেষ সুবিধা এখানে আছে। এরপর আমরা দেখব শক্তি সম্পদ। জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুতের যোগান এখানে পাওয়া যায়। এছাড়াও মূলধনের প্রাচুর্য। পার্সি ভাটিয়া শিল্পপতিদের মূলধন, যা ব্যবসায়িক দক্ষতা ও পরিচালনা, এছাড়াও অসংখ্য অর্থলগ্নি সংস্থা প্রয়োজনীয় মূলধনের যোগান দিয়ে থাকে। এরপর আমরা দেখব শ্রমিক। প্রচুর সুলভ শ্রমিকের যোগান এখানে পাওয়া যায়, কারণ এই অঞ্চলটি ঘন বসতিপূর্ণ অঞ্চল। এরপর আমরা দেখব পরিবহন ব্যবস্থা। রেল ও সড়ক যোগাযোগ বা পরিবহন ব্যবস্থা এখানে অত্যন্ত উন্নত। এরপর কৃত্রিম তন্তু। পেট্রো রসায়নের ওপর ভিত্তি করে এখানে কৃত্রিম তন্তু উৎপাদিত হয়ে থাকে। এরপর চাহিদা। উষ্ণ মণ্ডলের অন্তর্গত হওয়ায় সারা ভারত সহ প্রতিবেশী দেশগুলিতেও বস্ত্র শিল্পের ব্যাপক চাহিদা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই শিল্প উত্তর ও দক্ষিণ ভারতে বিকেন্দ্রীভূত হতে থাকে, কারণ মুম্বাই, আমেদাবাদ বস্ত্র শিল্পের কিছু সমস্যা দেখা দেয়, যেমন উৎপাদন ব্যয় বৃদ্ধি, চাহিদা বৃদ্ধি চাহিদা বৃদ্ধি অনুযায়ী শিল্প স্থাপনের জমির অভাব, পরিকাঠামোর অবনতি। উত্তর ও দক্ষিণ ভারতে কার্পাস উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, শিল্পের পরিকাঠামোর উন্নতি দক্ষিণ অঞ্চলে, সুলভ শ্রমিকের যোগান, এছাড়াও দক্ষিণ অঞ্চলে পরিবহনের দ্রুত উন্নতি ইত্যাদির ফলে পশ্চিম ভারত থেকে উত্তর ও দক্ষিণ ভারতে এই শিল্পের বিকেন্দ্রীভবন ঘটতে দেখা যায়। এরপর আমরা দেখব দক্ষিণাঞ্চল সম্পর্কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দক্ষিণ ভারতে বস্ত্রবয়ন শিল্পের কেন্দ্রীভবন ঘটতে থাকে। তামিলনাড়ুর কোয়েম্বাটুর, মাদুরাই, চেন্নাই, তুতিকোরিন, কেরালা তিরুবনন্তপুরম, এছাড়া কুইলন, কোচি, অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ, এছাড়া সেকেন্দ্রাবাদ, কর্ণাটকের বেঙ্গালুরু, মহীশূর, রায়চুর প্রভৃতি স্থানে বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠে। কোয়েম্বাটোরকে বস্ত্র শিল্পের কেন্দ্রীভবনের জন্য একে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। এই অঞ্চলে শিল্পের একদেশী ভবনের কারণগুলির মধ্যে প্রথম হলো প্রধান কাঁচামাল কার্পাস তুলাও স্থানীয় রেগুর মাটিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। দ্বিতীয়ত, দক্ষিণ ভারতের খরস্রোতা নদীগুলো থেকে সুলভে জলবিদ্যুৎ পাওয়ার সুবিধা রয়েছে। তৃতীয়ত, চেন্নাই, বিশাখাপত্তনম, কোচি প্রভৃতি বন্দরের মাধ্যমে বিদেশ থেকে দীর্ঘ আঁশযুক্ত তুলা আমদানি এবং যন্ত্রপাতি আমদানি এবং উৎপাদিত দ্রব্য বা বস্ত্র রপ্তানির বিশেষ সুবিধা এখানে পাওয়া যায়। চতুর্থত, অত্যন্ত ঘন বসতিপূর্ণ হওয়ায় সুলভ শ্রমিক পাওয়ার সুবিধা এখানে আছে। এরপর পঞ্চমত, উন্নত সড়ক ও রেল প্রভৃতি পরিবহন ব্যবস্থার সুবিধা আছে। ষষ্ঠত, উষ্ণ জলবায়ুর কারণে উৎপাদিত সুতি বস্ত্রের ব্যাপক চাহিদা এখানে দেখতে পাওয়া যায়। এবার আমরা উত্তরাঞ্চল সম্পর্কে দেখব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উত্তর ভারতের রাজ্যগুলিতে কার্পাস শিল্প প্রাধান্য লাভ করতে থাকে। এখানকার প্রধান বস্ত্র কেন্দ্রগুলি হল উত্তরপ্রদেশের কানপুর, এলাহাবাদ, লখনৌ, আলিগড়, বারাণসী, হরিয়ানার হিসার, ভিওয়ানি, পাঞ্জাবের অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা প্রভৃতি।
বস্ত্রশিল্পের প্রাধান্যের জন্য কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। এখানে কার্পাস বস্ত্র শিল্প কারখানা গড়ে ওঠার কারণগুলি সম্পর্কে আমরা দেখব। প্রথমত, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানের জলসেচের মাধ্যমে উন্নত মানের দীর্ঘ আঁশযুক্ত কার্পাস তুলা পাওয়ার সুবিধা। দ্বিতীয়ত, শক্তি সম্পদ হিসাবে জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ পাওয়ার বিশেষ সুবিধা এখানে রয়েছে। তৃতীয়ত, এখানকার মধ্য ও উত্তর রেলপথ ছাড়াও সড়কপথ পরিবহনের বিশেষ সুবিধা এখানে পাওয়া যায়। তারপরে চতুর্থত, শিল্প স্থাপনে উন্নত পরিকাঠামোর সুবিধা। এছাড়াও ঘন বসতিপূর্ণ অঞ্চল হওয়ায় ব্যাপক চাহিদা এখানে রয়েছে। ষষ্ঠত, ঘন বসতিপূর্ণ অঞ্চল হওয়ায় সুলভ শ্রমিকের যোগান এখানে পাওয়া যায়। এরপর আমরা দেখব পূর্বাঞ্চল সম্পর্কে। পশ্চিমবঙ্গের হাওড়ার ঘুষুরিতে ভারতের প্রথম বস্ত্রশিল্প কারখানা স্থাপিত হলেও এখানে শিল্পের বিকাশ ও একদেশী ভবন শুরু হয়েছে অনেক পরে। প্রধানত পশ্চিমবঙ্গের কলকাতাকে কেন্দ্র করে হুগলি নদীর দুই তীরে হাওড়া, সোদপুর, হুগলি, শ্রীরামপুর, রিষড়া, পানিহাটি, শ্যামনগর প্রভৃতি স্থানে এবং বিহারের পাটনা, গয়া, ভগলপুর, সেই সাথে উড়িষ্যার কটক, সম্বলপুর প্রভৃতি স্থানে বস্ত্র শিল্প কারখানাগুলি গড়ে উঠেছে। এই অঞ্চলে কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলির মধ্যে প্রথম হলো কাঁচামাল। তুলা বিশুদ্ধ কাঁচামাল হওয়ায় ভারতের তুলা উৎপাদক অঞ্চল থেকে কাঁচামাল হিসাবে তুলো পাওয়ার সুবিধা এখানে রয়েছে। দ্বিতীয়ত, বন্দর। কলকাতা ও হলদিয়া বন্দরের মাধ্যমে বিদেশ থেকে উন্নত মানের তুলা ও যন্ত্রপাতি আমদানি এবং উৎপাদিত বস্ত্র বিদেশে রপ্তানির সুবিধা আছে। তৃতীয়ত, জলবায়ু। এখানকার আর্দ্র জলবায়ুতে সুতো ছেঁড়ার সম্ভাবনা কম থাকে। চতুর্থত, সুলভ শ্রমিক। ঘন বসতিপূর্ণ অঞ্চল হওয়ায় বিহার ও উড়িষ্যা থেকে প্রচুর সুলভ শ্রমিক এখানে পাওয়া যায়। পঞ্চমত, চাহিদা। উষ্ণমণ্ডলের অন্তর্গত ঘন বসতিপূর্ণ অঞ্চল হওয়ায় সুতি বস্ত্রের ব্যাপক চাহিদা এখানে রয়েছে। ষষ্ঠত, পরিবহন ব্যবস্থা। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ ও জাতীয় সড়ক পথের সুবিধা এখানে রয়েছে। সপ্তমত, শক্তি সম্পদ। ময়ূরাক্ষী ও দামোদর পরিকল্পনার জলবিদ্যুৎ এবং ব্যান্ডেল, টিটাগড়, কাশীপুর প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্রের তাপবিদ্যুৎ পাওয়ার সুবিধা এখানে আছে। আমরা এখন ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথমত, উন্নত মানের তুলার অভাব। ভারতে উৎপাদিত তুলা অনুন্নত মানের, মাঝারি ও ক্ষুদ্র আঁশযুক্ত হওয়ায় শিল্পে প্রয়োজনীয় উন্নত মানের দীর্ঘ আঁশযুক্ত তুলা মিশর, সুদান, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হয়। দ্বিতীয়ত, কাঁচামালের মূল্য বৃদ্ধি। বিগত কয়েক বছর ধরে কাঁচা তুলো, রং প্রভৃতির মূল্য বৃদ্ধি হওয়ায় সেই সাথে দীর্ঘ আঁশযুক্ত তুলা আমদানি করায় উৎপাদন ব্যয় অনেক বেশি হয়। সেই তুলনায় উৎপাদিত বস্ত্রের দাম সামঞ্জস্য রেখে বৃদ্ধি না পাওয়ায় কারখানাগুলি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ও রুগ্ন হয়ে পড়ছে। তৃতীয়ত, পুরনো যন্ত্রপাতি। ভারতের বস্ত্রশিল্পে ব্যবহৃত যন্ত্রপাতির অধিকাংশই অত্যন্ত পুরাতন। তাই একদিকে যেমন অপেক্ষাকৃত খারাপ মানের কাপড় উৎপাদিত হয়, অন্যদিকে উৎপাদিত কাপড়ের পরিমাণও অনেক কম হয়। চতুর্থত, বিদেশি বাজারে প্রতিযোগিতা। আন্তর্জাতিক বাজারে চীন, জাপান, কোরিয়া, হল্যান্ড, থাইল্যান্ড প্রভৃতি দেশের বস্ত্রের উৎপাদন ব্যয় কম হওয়ায় এগুলি দামে অত্যন্ত সস্তা। সেই তুলনায় ভারতের নিকৃষ্ট মানের বস্ত্রের উৎপাদন ব্যয় বেশি হওয়ায় আন্তর্জাতিক বাজারে ভারত অত্যন্ত পিছিয়ে পড়েছে। পঞ্চমত, কৃত্রিম তন্তুজাত বস্ত্রের সাথে প্রতিযোগিতা। পেট্রোরাসায়নিক শিল্পের উন্নতির ফলে দামে সস্তা ও টেকসই নাইলন, পলিয়েস্টার, রেয়ন প্রভৃতি কৃত্রিম তন্তুজাত বস্ত্রের চাহিদা বেশি হওয়ায় সুতি বস্ত্রের চাহিদা কমছে। ষষ্ঠত, শ্রমিক অসন্তোষ ও ধর্মঘট। মালিক ও শ্রমিকের সুসম্পর্কের অভাবে প্রায়শই গণ্ডগোল, লকআউট, ধর্মঘট ইত্যাদি উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করে। সপ্তমত, বিদ্যুৎ সরবরাহে ঘাটতি। মাঝে মাঝে বস্ত্র কারখানাগুলির উৎপাদন কমিয়ে দেয়। অষ্টমত, অন্যান্য সমস্যা। পরিকাঠামোগত সমস্যা, শ্রমিক মালিক বিরোধ, এছাড়াও
কর্মী ছাঁটাই, মূলধনের অভাব, যন্ত্রপাতি আমদানি, অতিরিক্ত শুল্ক এই শিল্পের উল্লেখযোগ্য সমস্যা। এখন আমরা দেখব এই বস্ত্রবয়ন শিল্পের সমস্যাগুলি সমাধানের জন্য কি কি ব্যবস্থা আহ, নেওয়া হচ্ছে। 1985 সালে নূতন বস্ত্রনীতি গ্রহণ করা হয়েছে। রুগ্ন মিলগুলির উন্নতির জন্য জাতীয় সুতিবস্ত্র কর্পোরেশন বা এনটিসি স্থাপন করা হয়েছে। তৃতীয়ত, এনটিসি অর্থাৎ ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন স্থাপন করা হয়েছে। তৃতীয়ত, বস্ত্রশিল্পের অন্তঃশুল্ক কমানো হয়েছে। চতুর্থত, রপ্তানি বৃদ্ধির জন্য কার্পাস বস্ত্র রপ্তানি উন্নয়ন সংস্থা গঠন করা হয়েছে। পঞ্চমত, ভারতে পোশাক তৈরি বাড়ানোর জন্য বহুজাতিক সংস্থাগুলিকে 100% বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এখন আমরা রেডিমেড বস্ত্র শিল্প সম্পর্কে বা পোশাক শিল্প সম্পর্কে আলোচনা করব। তুলা, পাট বা সিল্কের তৈরি কাপড় থেকে বিভিন্ন প্রকার জামা কাপড় তৈরি করে বাজারে পাঠানোর যে শিল্প তাকে রেডিমেড পোশাক শিল্প বলে। এটি কুটির, ক্ষুদ্র বা বৃহৎ উভয় প্রকার শিল্পের অন্তর্গত। উৎপাদিত দ্রব্য: নারী, পুরুষ ও বাচ্চাদের পোশাক, হোসিয়ারি দ্রব্য, পশমের পোশাক, জ্যাকেট, গৃহস্থের প্রয়োজনীয় দ্রব্য যেমন বেডশিট, তোয়ালে ইত্যাদি উৎপাদন পোশাক শিল্পের অন্তর্গত। 1986 সালে স্থাপিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এর জনপ্রিয়তার কারণে ভারতের 7টি শহরে এর কেন্দ্র স্থাপিত হয়। এর প্রধান কেন্দ্রগুলি হল লুধিয়ানা, যেটি পশম বস্ত্রের জন্য ভারতে বিখ্যাত। এছাড়া নিউ দিল্লি, গাজিয়াবাদ, নয়ডা, আলিগড়, আমেদাবাদ, বরোদা, মুম্বাই, তিরুপুর, চেন্নাই, কলকাতা ইত্যাদি। বর্তমানে ভারতে উল্লেখযোগ্য 578টি কোম্পানির একটি সরকারি সংস্থা এবং বাকি অন্য সবগুলি বেসরকারি সংস্থা। ব্র্যান্ডেড কিছু কোম্পানির নাম এবং তাদের অবস্থান সম্পর্কে বলা হচ্ছে। প্রথমত, রেমন্ড গ্রুপ, এদের অবস্থান মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু। দ্বিতীয়ত, আদিত্য বিড়লা গ্রুপ, এদের কেন্দ্র হচ্ছে মুম্বাই, ব্যাঙ্গালোর। তৃতীয়ত, অরবিন্দ লিমিটেড, এদের অবস্থান বা অবস্থিতি হচ্ছে আহমেদাবাদ। চতুর্থত, প্যান্টালুন, এদের অবস্থিতি হচ্ছে মুম্বাই। আর সপ্তমত, এরপরে আমরা দেখছি পঞ্চমত, রূপা অ্যান্ড কোম্পানি, এদের অবস্থিতি হচ্ছে বা কারখানা গড়ে উঠেছে কলকাতাতে। ভারতে পোশাক শিল্পের অগ্রগতির কারণ: প্রথম হলো কাপড় বা কাঁচামালের যোগান। তুলা, রেশম, পশম ও কৃত্রিম তন্তু দ্বারা তৈরি কাপড় থেকে রেডিমেড পোশাক তৈরি হয়। দ্বিতীয়ত, বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি অর্থাৎ জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ পাওয়ার বিশেষ সুবিধা এখানে আছে। তৃতীয়ত, চাহিদা বা বাজার। বর্তমানে প্রায় 130 কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারতে রেডিমেড পোশাকের চাহিদা অনেক বেশি। তাছাড়াও বিগত 3 দশকে অর্থনৈতিক উন্নয়নের ফলে পোশাকের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। চতুর্থত, সুলভ শ্রমিক। জনবহুল দেশ হওয়ায় আহ, জনবহুল দেশ হওয়ায় কম মজুরিতে প্রচুর শ্রমিক পাওয়ার সুবিধা এখানে রয়েছে। এরপর পঞ্চমত, পরিবহন ব্যবস্থা। উন্নত সড়ক ও রেল পরিবহন ব্যবস্থা কাঁচামাল আমদানি এবং তৈরি পোশাক রপ্তানিতে সাহায্য করে। এরপর আমরা ষষ্ঠতে দেখব 1991 ও 2002 সালে ভারত সরকারের শিল্প নীতি এবং গার্মেন্ট পার্ক স্থাপন এই শিল্পের উন্নতিতে সাহায্য করেছে। 2016-17 সালে ভারত প্রায় 1,10,000 কোটি টাকার রেডিমেড বস্ত্র রপ্তানি করেছে। ভারতে পোশাক শিল্পের কিছু সমস্যা দেখা দেয়। এগুলির মধ্যে প্রথম হলো ভারতের তৈরি পোশাকের গুণমান নিম্ন এবং বিপণনের ব্যবস্থাও অনেক কম। দ্বিতীয়ত, কারখানাগুলির আভ্যন্তরীণ পরিবেশ অনেক ক্ষেত্রে অস্বাস্থ্যকর। অনেক শ্রমিককে খুব অল্প স্থানে একসঙ্গে কাজ করতে হয়। তৃতীয়ত, চীন, জাপান, ভিয়েতনাম প্রভৃতি দেশের সাথে প্রতিযোগিতায় ভারত অনেক পিছিয়ে থাকে।
চতুর্থত, আন্তর্জাতিক স্তরে ভারতীয় বস্ত্রের প্রচার ও বিপণনের ব্যবস্থা অনেক কম। এখন আমরা পোশাক তৈরিতে পৃথিবীর অন্য কয়েকটি দেশ সম্পর্কে আলোচনা করব। প্রথম, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের উন্নত দেশগুলি একসময় পোশাক শিল্পে উন্নত থাকলেও বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে এই শিল্প প্রাধান্য লাভ করেছে, যার ফলে শিল্পপতিরা এখন বা সংস্থাগুলি এই দক্ষিণ বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির দিকে কারখানা স্থাপনে মনোনিবেশ করেছেন। দ্বিতীয়ত, আমরা দেখব এই দক্ষিণ বা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তর্ভুক্ত দেশ চীন সম্পর্কে। বর্তমানে অসংখ্য দেশীয় ও বহুজাতিক সংস্থার তত্ত্বাবধানে চীন রেডিমেড কাপড় শিল্পে বিশ্বে অগ্রণী দেশে পরিণত হয়েছে। তৃতীয়ত হলো বাংলাদেশ, বর্তমানে পোশাক উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম দেশ। এখানকার কারখানার সংখ্যা প্রায় 500টি। দেশের প্রায় 40 লক্ষ মানুষ এই কর্মে বা এই শিল্পে কাজ করে থাকেন। কর্মীদের মধ্যে প্রায় 90% মহিলা কর্মী। শ্রমিকদের চাহিদা কারণে এই দেশে 15টি টেক্সটাইল কলেজ স্থাপিত হয়েছে। অধিকাংশ বস্ত্র কারখানা গড়ে উঠেছে ঢাকা শহরকে কেন্দ্র করে। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলিতে বস্ত্র রপ্তানি করে থাকে। এরপর আমরা দেখব ভিয়েতনাম। 3,800 কারখানায় প্রায় 20 লক্ষ শ্রমিক এই শিল্পের সাথে যুক্ত। অধিকাংশ কেন্দ্র গড়ে উঠেছে হো চি মিন সিটি এবং হ্যানয় বরাবর। এরপর পঞ্চমত, ইন্দোনেশিয়া। এখানে প্রায় 45 লক্ষ মানুষ এই শিল্পের সাথে যুক্ত। প্রধানত জাভা ও জাকার্তায় এই শিল্প গড়ে উঠেছে। আমরা এখন পাট শিল্প সম্পর্কে আলোচনা করব। ভারতের দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ শিল্প হল পাট শিল্প। পাট ও পাটজাত দ্রব্য ভারত তথা পূর্ব ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। পাট শিল্পে ভারতের স্থান পৃথিবীতে প্রথম। 1855 সালে রিষ্টায় পাটকল স্থাপনের সঙ্গে সঙ্গে এই শিল্পের সূচনা হয়। ভারতে মোট পাটকলের সংখ্যা 110টি হলেও চালু পাটকলের সংখ্যা 83টি। বর্তমানে চালু পাটকলের 64টি পশ্চিমবঙ্গে অবস্থিত। বাকি 19টি পাটকল রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, অসম, উত্তরপ্রদেশ ইত্যাদি, এছাড়াও উড়িষ্যা, ত্রিপুরা প্রভৃতি রাজ্যে। আমরা এখন দেখব পশ্চিমবঙ্গের হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প কারখানাগুলি গড়ে উঠেছে, অর্থাৎ এই অঞ্চলে প্রধানত পাট শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে। পশ্চিমবঙ্গের পাট শিল্প কেন্দ্রগুলির প্রায় সবকটি হুগলি নদীর উভয় তীরে, উত্তরে বাঁশবেড়িয়া থেকে দক্ষিণে বিড়লাপুরের মধ্যে অবস্থিত। এখানকার কেন্দ্রগুলির মধ্যে আমরা দেখি বালি, রিষড়া, শ্রীরামপুর, ভদ্রেশ্বর, চাপদানি, হাওড়া, শিবপুর, সাকরাইল, উলুবেড়িয়া, বিড়লাপুর, টিটাগড়, নৈহাটি, জগদ্দল, কামারহাটি ইত্যাদি। এছাড়াও অন্ধ্রপ্রদেশে গুন্টুর, বিশাখাপত্তনম, নেল্লোর, এছাড়াও উত্তরপ্রদেশের কানপুর, শাহজাহানপুর, গোরক্ষপুর, বিহারের পূর্ণিয়া, কাটিহার, সমস্তিপুর, গয়া, ছত্তিশগড়ের রায়গড়, উড়িষ্যার কটক, অসমের শিলঘাট, ত্রিপুরার অরুন্ধতিনগর ইত্যাদি অঞ্চলে বিশেষভাবে এই শিল্প প্রাধান্য লাভ করেছে। আমরা এখানে দেখছি যে পাট থেকে সুতো তৈরি করে সেখান থেকে সুন্দর সুন্দর শৌখিন দ্রব্য তৈরি করা হয়ে থাকে, অর্থাৎ পাট শিল্পে এইরকম সুন্দর সুন্দর দ্রব্য তৈরি করা হয়ে থাকে। আমরা এখন দেখব হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি সম্পর্কে। এ প্রসঙ্গে প্রথমেই বলা হয় ঐতিহাসিক কারণের কথা। কারণ কলকাতা ছিল ইংরেজ রাজধানী ও প্রধান বাণিজ্য কেন্দ্র, তাই শিল্প স্থাপনে তারা এই অঞ্চলকেই বেশি ভাবে মনোনিবেশ করেছিলেন, এই অঞ্চলে শিল্প স্থাপনের দিকে মনোনিবেশ করেছিলেন। এছাড়াও বিভিন্ন আর্থসামাজিক বা
অর্থনৈতিক এবং প্রাকৃতিক কারণ যেগুলো এই অঞ্চলে শিল্প স্থাপনে সাহায্য করেছে। প্রথমত আমরা দেখব কাঁচামালের সহজলভ্যতা। দেশে প্রায় 66% পাট পশ্চিমবঙ্গের উর্বর পলিমাটিতে উৎপন্ন করা হয়ে থাকে, যার ফলে এখানে কাঁচা পাট পাওয়ার সুবিধা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে জ্বালানি প্রাপ্যতা। পাটকল ব্যবহারের জন্য প্রয়োজনীয় কয়লা কলকাতা থেকে 190 কিলোমিটার দূরে অবস্থিত রানীগঞ্জ থেকে নিয়ে আসা হয়। এছাড়া দামোদর ও ময়ূরাক্ষী প্রকল্পে এবং রাজ্য বিদ্যুৎ পর্ষদ এবং সিইএসসি থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে এই শিল্প কারখানাগুলো পরিচালনার জন্য। তৃতীয়ত হচ্ছে কলকাতা বন্দরের সুবিধা। কলকাতা বন্দরের মাধ্যমে পাট শিল্পজাত দ্রব্যের রপ্তানি ও বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি সুবিধা এখানে পাওয়া যায়। এই বন্দরের মাধ্যমে বাংলাদেশ ও আসাম থেকে জলপথে কাঁচা পাট নিয়ে আসা হয়ে থাকে। এরপর আমরা তো দেখছি উন্নত যোগাযোগ ব্যবস্থা। পূর্ব রেলপথ, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, কলকাতা আসাম সড়কপথ, কলকাতা বিমানবন্দর এবং গঙ্গা ব্রহ্মপুত্র নদীপথে হুগলি নদীর উভয় তীরে অবস্থিত পাটকলগুলিতে খুব সহজেই কাঁচামাল সরবরাহ, যন্ত্রপাতি সরবরাহ এবং উৎপাদিত দ্রব্য রপ্তানির সুবিধা এখানে পাওয়া যায়। এছাড়াও সুলভ শ্রমিক। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং অসম থেকে প্রচুর সুলভ, অভিজ্ঞ, দক্ষ শ্রমিক পাওয়ার সুবিধা রয়েছে। এরপর হলো চাহিদা। বর্তমানে পশ্চিমবঙ্গের পাটজাত পণ্যের আভ্যন্তরীণ চাহিদা বহুগুণে বৃদ্ধি পেয়েছে, যার ফলে পাটজাত পণ্যের নূতনভাবে সংস্কার করায় পাট শিল্পে বিশেষভাবে পাটের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও মূলধনের প্রাচুর্য। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক, বীমা নিগম এছাড়াও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি প্রচুর পরিমাণে ঋণ দান করে থাকে। এখন আমরা ভারতে পাট শিল্পের সমস্যাগুলি দেখব। প্রথমত, এখানে উন্নত মানের কাঁচা পাট পাওয়ার সমস্যা রয়েছে। দ্বিতীয়ত, আধুনিকীকরণের স্বল্পতা, অর্থাৎ এখানে উন্নত মানের যন্ত্রপাতির অভাব দেখতে পাওয়া যায়। এছাড়া তৃতীয়ত, মূল্যবৃদ্ধি ও পরিবর্তক দ্রব্যের ব্যবহার। পাটের পরিবর্তে অন্যান্য টেকসই দ্রব্য ব্যবহারের ফলে দেখা যাচ্ছে এর চাহিদা অনেকটা কমে যাচ্ছে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতা। উন্নত মানের পাটের সঙ্গে বাংলাদেশ, থাইল্যান্ড এখানকার উন্নত মানের পাটের সঙ্গে ভারতীয় পাটের যে সমস্যা প্রতিযোগিতায়, এটি অনেকটা নিম্নমানের হওয়ায় পিছিয়ে পড়ছে। এরপর প্রয়োজনীয় বিদ্যুৎ এবং মূলধনের অভাব এখানে দেখা যায়। এছাড়াও প্রায় মালিক এবং শ্রমিকের মধ্যে অসন্তোষ দেখতে পাওয়া যায়, যা বিশেষভাবে এখানে সমস্যার সৃষ্টি করে থাকে। পাট শিল্পের সমস্যাগুলিকে দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেমন উচ্চ ফলনশীল বীজ আবিষ্কার করে যাতে কাঁচা পাটের মান উন্নয়নের দিকে চেষ্টা করা হচ্ছে। এছাড়াও রপ্তানি শুল্ক বিলোপ করার চেষ্টা করা হচ্ছে। তাছাড়াও পাট শিল্প উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে উন্নত বীজ, জলসেচ প্রযুক্তি প্রভৃতি পরিকাঠামোগত উন্নতি সাধন করা হচ্ছে। এছাড়াও জাতীয় শিল্প উন্নয়ন কর্পোরেশন গঠন করা হয়েছে। তাছাড়া বিদেশি বাজারে চাহিদা আছে এমন পাটজাত দ্রব্য এখানে তৈরির ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও সর্বোপরি পাটজাত পণ্যের প্রদর্শনী এবং মেলার আয়োজন করা হচ্ছে, এবং বিশেষ করে সুন্দর দেখতে বা অনেক ব্যবহারের উপযুক্ত করে এই পাটজাত দ্রব্যকে গড়ে তোলা হচ্ছে। আজকে এতটাই। পরের দিন আমরা বাংলাদেশের পাট শিল্প এবং অন্যান্য শিল্প সম্পর্কে আলোচনা করব।